So mean value theorem, let f of x be a function, f of x be a function, and our hypotheses are so if f of x is continuous on a closed interval, let's say interval is AB, and second hypothesis, if f of x is differentiable on open interval AB, and third hypothesis, f of A is not equal to f of B. So আমরা বেসিক্যালি একটা ফাংশন নিলাম f of x, আমরা এর গ্রাফিক্যাল মিনিং এর কথা একটু পরে বলি। সো একটা ফাংশন নিলাম যে এই ফাংশনের কনফার্মেশন হচ্ছে যে এই ফাংশনটা a থেকে b এর মধ্যে কন্টিনিউয়াস, a b ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস এন্ড a b ওপেন ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল। দ্যাট মিন্স বাউন্ডারি পয়েন্ট বাদে রেস্ট অফ দ্য পয়েন্টস এ ফাংশনটা ডিফারেন্সিয়েবল, এন্ড এই বাউন্ডারি পয়েন্টে আমাদের f of a and f of b এর ভ্যালু ডিফারেন্ট, নট ইকুয়াল। সো আমরা যদি এরকম একটা ফাংশন নেই, okay, so let's say this point is a and our right hand boundary is b, and আমাদের ফাংশনটা দেখতে কোনো একটা এমন একটা ফাংশন। তো আমাদের এই পয়েন্টের কোঅর্ডিনেট হওয়া উচিত if ফাংশন ইজ f of, যদি এই ফাংশনটা হয় f of x, তো আমাদের a এর করেসপন্ডিং ফাংশনের পয়েন্ট হবে a, f of a, and b বরাবর করেসপন্ডিং আমাদের ফাংশনাল ভ্যালু আসবে b, f of b। তো দেখেন আমরা এখানে যে ফাংশনটা ড্র করলাম, এই ফাংশনটা a থেকে b এর মধ্যে কন্টিনিউয়াস, দিস ইজ ভিজিবল, এন্ড a থেকে b এর মধ্যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল বিকজ অফ আমরা এই a থেকে b এর মধ্যে কোনো পয়েন্টে এর কোনো কর্নার পয়েন্ট তৈরি করি নাই, অথবা এমন কোনো কার্ভ পয়েন্ট নাই যে পয়েন্টে ফাংশন নট ডিফারেন্সিয়েবল। সো যদি এই তিনটা হাইপোথিসিস ট্রু হয়, ওকে, যদি কোনো একটা ফাংশনের ক্ষেত্রে এই একটা ক্লোজড ইন্টারভ্যালে ফাংশনটা কন্টিনিউয়াস হয় এন্ড ওপেন ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল হয়, then according to this theorem, এই theorem বলতেছে then there exist at least one c belongs to this interval AB such that f prime of c is equal to f of b minus f of a divided by b minus a. সো থিওরামটার এই স্টেটমেন্টটা যতটুকু না একটু হার্ড মনে হচ্ছে, আমরা যদি থিওরামটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে আপনাদেরকে বলি, তাহলে এর রিপ্রেজেন্টেশনটা অনেকটা ইজিয়ার মনে হবে। ওকে, সো আমরা খালি এই ফাইনাল লাইনটার দিকে একটু খেয়াল করি যে f prime of c is equal to f of b minus f of a divided by b minus a. সো এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা যদি a, f of a and b, f of b এই দুইটা পয়েন্টকে জয়েন করে একটা লাইন ড্র করি, তাহলে এই লাইনের স্লোপ কত হবে স্যার? আমরা জানি যে একটা একটা স্ট্রেট লাইনের, যদি আমরা স্ট্রেট লাইনের উপরে দুইটা পয়েন্ট জেনে যাই, তাহলে সেই স্ট্রেট লাইনের করেসপন্ডিং স্লোপও আমরা জানি। সো তাহলে এই স্ট্রেট লাইনের স্লোপ হওয়া উচিত f of b minus f of a divided by b minus a, রাইট স্যার? যদি Yes, আমি sir. a, f of a and b, f of b এই দুইটা পয়েন্টকে জয়েন করে একটা লাইন ড্র করি, তাহলে সেই লাইনের স্লোপ হওয়া উচিত f of b minus f of a divided by b minus a, that is change of y divided by change of x. সো তাহলে এই লাইনের স্লোপ হচ্ছে f of b minus f of a divided by b minus a.
সো অ্যাকর্ডিং টু দিস থিওরাম, মিন ভ্যালু থিওরামের থেকে আমরা জানি যে এই এ থেকে বি এর মধ্যে অ্যাটলিস্ট একটা সি পয়েন্ট পাবো, যেই পয়েন্টের স্লোপের ভ্যালুও আমাদের এই কানেক্টিং দুইটা লাইনের জয়নিং লাইনের স্লোপের সমান। সো দেখেন এ থেকে বি এর মধ্যে যে কার্ভটা আছে, কার্ভের অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে যেই পয়েন্টের স্লোপের ভ্যালু এ থেকে এ আর বি দুইটা পয়েন্টকে কানেক্ট করে যে লাইন পেলাম সেই লাইনের স্লোপের প্যারালাল। সো আমরা যদি এইখানকার একটা পয়েন্ট একটু দেখা ট্রাই করে, দেখেন এইখানকার কোনো একটা পয়েন্টের যদি আমি ট্যানজেন্ট ড্র করি, তাহলে সেই ট্যানজেন্ট কিন্তু আমাদের এই এ এবং বি এই দুইটা পয়েন্টের কানেক্টিং লাইনের ট্যানজেন্টের প্যারালাল। সো দ্যাট মিনস যদি এই পয়েন্টটাকে আমরা যদি কোনো একটা সি পয়েন্ট বলি, সিন্স ফাংশন ইজ আওয়ার এফ অফ এক্স, তাহলে এই পয়েন্টের স্লোপের ভ্যালুকে কি আমরা এফ প্রাইম অফ সি বলতে পারবো? এই পয়েন্টের স্লোপকে কি আমরা বেসিক্যালি কোন একটা পয়েন্টের স্লোপ মিন্স তো আমরা জানি তাকে একবার ডিফারেন্সিয়েট করি, সেই পয়েন্টটা যদি আমরা ইনপুট করি তাহলে আমরা বলছিলাম যে অ্যাকর্ডিং টু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যে ওই পয়েন্টেই বেসিক্যালি আমরা তার একবারে স্লোপ, দ্যাট মিনস ওই পয়েন্টে আমরা তার স্লোপই ক্যালকুলেট করি। সো এই যে এই পয়েন্টের বেসিক্যালি এই এফ অফ এক্স ফাংশনের স্লোপ হবে এফ প্রাইম অফ সি। এন্ড এই পয়েন্টের যে স্লোপটা, সেই স্লোপটা এ কমা এফ অফ এ এন্ড বি কমা এফ অফ বি এই দুইটা পয়েন্টকে জয়েন করে যে লাইন পেলাম সেই লাইনের স্লোপের প্যারালাল। সো দ্যাট মিনস আমরা লিখতে পারবো যে এফ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। সো বেসিক্যালি মিন ভ্যালু থিওরাম কি বলে, যদি আপনার একটা ফাংশন এ থেকে বি এর মধ্যে কন্টিনিউয়াস হয় এন্ড এ বি এর মধ্যে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে এই যে বাউন্ডারি দুইটা পয়েন্টকে নিয়ে যদি আপনি তার স্লোপ ক্যালকুলেট করেন, যেই স্লোপ হবে ওই কার্ভের এ থেকে বি এর মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট আমরা পাবো সি, যেই পয়েন্টের স্লোপও ওই দুইটা কানেক্টিং পয়েন্টের লাইনের স্লোপের সমান হবে। সো এই হচ্ছে আমাদের বেসিক্যালি মিন ভ্যালু থিওরামের স্টেটমেন্ট, যে a prime of c is equal to f of b minus f of a divided by b minus a. সো ইউজুয়ালি আমাদের কোশ্চেনে বলা হয় যে আপনি এই ফাইন্ড সি, এই সি কোয়ান্টিটিটা ক্যালকুলেট করে দেখান যে এ বি এর মধ্যে অ্যাটলিস্ট আমরা একটা সি পাবো, যেই সি কোয়ান্টিটিতে এ প্রাইমের ভ্যালু, দ্যাট মিনস সি সি পয়েন্টে ফাংশনের স্লোপ এ এবং বি দুটা এন্ড পয়েন্টের ফাংশনের ভ্যালু জয়েন করে লাইন ড্র করলে যাই আসবে তার প্যারালাল আসবে। সো আই হোপ স্টেটমেন্টে কারো কোনো কোশ্চেন নেই, যদি থাকে আমাকে কাইন্ডলি বলতে পারেন, বা কেউ যদি স্টেটমেন্টটা না বুঝে থাকেন তাহলে আমাদেরকে বলতে পারেন যে স্যার স্টেটমেন্টটা বুঝিনি। স্যার স্যার এটা এখানে আরেকবার একটু যেটা, মানে আরেকবার বললে ভালো হবে। আর স্যার এটা হ্যাঁ, হলো যে এ বি যে পয়েন্টটা বললেন স্যার, এখন আমার right. কি এ আর বি পয়েন্টের মাঝেই কোন একটা জায়গায় ট্যানজেন্ট করতে হবে, নাকি আমি অন্য কোনো জায়গায় প্যারালাল হইলেই হবে আর কি এটার সাথে? এই যে দেখেন, ওকে, দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান সি বিলংস টু এ বি, দ্যাট মিনস এ বি এর মধ্য থেকে আপনাকে সি পিক করতে হবে। সো যদি আপনার একটা ফাংশন এ বি এর মধ্যে কন্টিনিউয়াস হয় এন্ড ডিফারেন্সিয়েবল হয়, তাহলে আপনি ওর ইন্টারভেলের মধ্যে অ্যাটলিস্ট একটা সি কোয়ান্টিটি পাবেন, যেই পয়েন্টে ফাংশনের স্লোপের ভ্যালু কর্নার দুটা পয়েন্টের, বাউন্ডারি দুটা পয়েন্টের কানেক্টিং লাইনের স্লোপের ভ্যালুর প্যারালাল হবে। এখন কোশ্চেন হচ্ছে স্যার আপনি অ্যাটলিস্ট ওয়ান বলছেন কেন? এটা কি তাহলে মোর দ্যান ওয়ান হতে পারে? হ্যাঁ, এইখানে অ্যান্সারটুকু মোর দ্যান ওয়ান হতে পারে। আমরা মোর দ্যান ওয়ান এর জন্য একটা সিনারিও ক্যালকুলেট করার ট্রাই করি। ওকে, সো গ্রাফটা অনেকটা এমন ড্র করলাম। ওকে, সো আমরা এ ভ্যালুটা পিক করলাম এখানে, আর বি ভ্যালুটা পিক করলাম এখানে। সো তাহলে এ বি কে কানেক্ট করে যদি আমরা কোনো একটা লাইন ড্র করি, তাহলে এই লাইনের স্লোপ হবে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এন্ড যদি এই ফাংশনটা এফ অফ এক্স হয় এন্ড এইখানকার এই পয়েন্ট আমাদের এ হয় এন্ড এখানকার এই পয়েন্ট যদি বি হয়। সো আপনি এখন দেখেন তো স্যার, এই এই এ কমা এফ অফ এ এবং বি কমা এফ অফ বি এই দুটা পয়েন্টকে জয়েন করে আমরা যে লাইন পেলাম, এই লাইনের প্যারালাল আমরা কার্ভের উপরে কয়টা পয়েন্ট পেতে পারি? এইখানে একটা পেতে পারি, যেখানে মোটামুটি ট্যানজেন্টের ভ্যালু প্যারালাল টু আওয়ার দ্যাট লাইন এইখানকার কোনো একটা পয়েন্ট হতে পারে, যদিও আমার ড্রয়িংটা অ্যাকুরেট হয়নি। So এখানকার কোনো একটা পয়েন্ট হতে পারে যে পয়েন্টের ট্যানজেন্টের ভ্যালু প্যারালাল টু আওয়ার দ্যাট লাইন,
আবার এখানেও কোনো একটা পয়েন্ট হইতে পারে যেখানকার ট্যানজেন্টের ভ্যালু প্যারালাল টু আওয়ার জয়নিং লাইন, এন্ড এইখানকার কোনো একটা পয়েন্ট আছে যেখানকার ট্যানজেন্টের ভ্যালুও মোটামুটি আমাদের প্যারালাল টু আওয়ার দ্যাট লাইন। সো বেসিক্যালি ইন দিস কেস এ বি এর মধ্যে আমরা সি কোয়ান্টিটি একটা পাই নাই, সি কোয়ান্টিটি বেসিক্যালি তিনটা পাইছি, C1, C2 and C3। সো দেখেন এই C1 পয়েন্টে যদি আমরা তার একবার ডিফারেন্সিয়েশনের ভ্যালু ক্যালকুলেট করি তাহলে কিন্তু দ্যাট ইজ অলসো যে পয়েন্টের স্লোপের ভ্যালু প্যারালাল টু আওয়ার জয়নিং লাইন a comma f of a and b comma f of b, so b comma a, so এটা C1 এর জন্য ট্রু, C2 এর জন্য ট্রু, C3 এর জন্য ট্রু, বিকজ অফ এই C1 পয়েন্টের একবারের ডেরিভেটিভ মিন্স তো ওই পয়েন্টের স্লোপ। সো দেখলাম C1 পয়েন্টও স্লোপ আসলে ওই এ বি এর কানেক্টিং লাইনের প্যারালাল, C2 পয়েন্টও প্যারালাল, C3 পয়েন্টও প্যারালাল। অতএব এ বি এর ইনসাইডে আমরা আসলে তিনটা সি পাইছি এই গ্রাফের জন্য, যে পয়েন্টে এফ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এন্ড কোশ্চেন হচ্ছে স্যার এর বাইরেও কিন্তু থাকতে পারে। সো এর বাইরে আমি যদি গ্রাফটাকে এরকম এক্সটেন্ড করে দেই তাহলে দেখেন এখানকার কোনো একটা পয়েন্টও কিন্তু স্লোপ এই এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এর সমান, বাট সেই পয়েন্টটা আমাদের ইনক্লুড করতে হবে না, এটা আমাদের আউটসাইড আওয়ার বাউন্ডারি এ টু বি। সো হ্যাঁ এক্সিস্ট করতে পারে, বাট কনফার্মেশন হচ্ছে এ বি এর মধ্যে অ্যাটলিস্ট একটা কোয়ান্টিটি আমরা পাবোই যেই পয়েন্টে এফ প্রাইমের ভ্যালু এ এবং এফ অফ এ, বি এবং এফ অফ বি এর কানেক্টিং লাইনের স্লোপের সমান হবে। নাজিয়া, আপনি কি আপনার কোশ্চেনটার অ্যান্সার পাইছেন? জি স্যার, মানে এখানে মেইনলি ফর্মুলার ওয়াইজ হলো যে অ্যাটলিস্ট একটা হতে পারবে, এর মাঝে অনেক আরো যত বেশি হোক সমস্যা নাই, রাইট, জাস্ট প্যারালাল হতে হবে এটার, রাইট। এন্ড ওই সো আমি যদি ফাংশনের আরো মধ্যে একটা হইতে হবে। রাইট, আমি যদি আরো একটা ক্রিটিক্যাল কেসের কথা বলি, যে দ্যাট ইজ ডেফিনেটলি আপনাদের এক্সামের জন্য না। সো এই ক্রিটিক্যাল কেসে আপনি বলতে পারেন যে স্যার কেন হাইপোথিসিস গুলো ট্রু হইতে হচ্ছে, যে ওকে ফাংশন মাস্ট বি ডিফারেন্সিয়েবল অন দ্যাট ক্লোজড ইন অন দ্যাট ওপেন ইন্টারভ্যাল, কেন এটা হতে হচ্ছে। সো আমি সেটার অ্যান্সারটুকু একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে ক্লিয়ার হবে। সো আপনাদের এক্সাম কোশ্চেন টাইপ নিয়ে আমি একটু পরে কথা বলবো, বাট থিওরামটার বেসিক নিয়ে আমরা একটু কথা বলার ট্রাই করতেছি প্রথমে। সো যে কোনো একটা ফাংশন আমি ড্র করলাম, ফাংশনটা দেখতে এমন। সো ক্লিয়ারলি এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এ কমা এফ অফ এ। আমি যদি ফাংশনটাকে এফ অফ এক্স বলি, এই পয়েন্টের কোঅর্ডিনেট বি কমা এফ অফ বি। সো এই দুটা পয়েন্টকে জয়েন করেন, জয়েন করার পর আমাদের লাইন পেলাম অনেকটা এমন। এন্ড এইখানে যে পয়েন্ট আমরা নিলাম যে একটা কর্নার পয়েন্ট, এই কর্নার পয়েন্টে কিন্তু ফাংশন নট ডিফারেন্সিয়েবল। ইজ ইট ট্রু? লেটস সে দিস পয়েন্ট ইজ ডি। এই ডি পয়েন্টে কিন্তু ফাংশন নট ডিফারেন্সিয়েবল। আচ্ছা, সো আমরা তাহলে একটু বলি যে কেন ফাংশন নট ডিফারেন্সিয়েবল। সো আমরা আমাদের ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে স্যার যখন কোনো একটা পয়েন্টে এরকম কর্নার পয়েন্ট তৈরি হয়ে যাবে, এই কর্নার পয়েন্টে ফাংশন নট ডিফারেন্সিয়েবল। সো এই কর্নার পয়েন্টের এক্সাম্পল আকারে আপনাদের ক্লাসে আমি বলছিলাম মডুলাস অফ এক্স এর গ্রাফ। মডুলাস অফ এক্স ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল এট এক্স ইজ ইকুয়াল টু জিরো। কেন? এখানে তার এমন একটা কর্নার পয়েন্ট তৈরি হয়ে যায়। সো কর্নার পয়েন্টে প্রবলেম কি? কর্নার পয়েন্টে বেসিক্যালি তার লেফট হ্যান্ড লিমিট অফ ডেরিভেটিভ, রাইট হ্যান্ড লিমিট অফ ডেরিভেটিভ, যেটাকে আমরা শর্ট হ্যান্ডে বলি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এন্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু সেম হয় না। সো দ্যাটস ওয়াই আমরা বলি কর্নার পয়েন্টে ফাংশন নট ডিফারেন্সিয়েবল। সো দেখেন হাইপোথিসিসের এক নাম্বার কন্টিনিউয়াস ফাংশন ইজ কন্টিনিউয়াস ফ্রম এ টু বি, দিস ইজ ট্রু। বাট সেকেন্ড হাইপোথিসিস কিন্তু এখানে আমাদের ভ্যালিড হয়নি, বিকজ অফ এ থেকে বি ইন্টারভেলের স্পেসিফিক ডি পয়েন্টে ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল। তাহলে দেখেন এই এ বি এর মধ্যে আপনি একটা সি কিন্তু পাবেন না যে পয়েন্টের ডিফারেন্সিয়েশনের ভ্যালু, দ্যাট মিনস যে পয়েন্টের স্লোপ এই এ বি এর কানেক্টিং লাইনের স্লোপের প্যারালাল। সো আপনি ট্রাই করতে পারেন, ট্রাই করেও দেখবেন যে কোনো পয়েন্টই পাবেন না যে পয়েন্টের স্লোপ এই ব্ল্যাক লাইনের স্লোপের প্যারালাল। আপনি কোনো পয়েন্টই পাবেন না, এই যে যেই পয়েন্টে ট্রাই করেন না কেন সেই পয়েন্টের স্লোপ ওই লাইনের প্যারালাল হবে না। সো দ্যাটস ওয়াই আপনার এই যে সি কোয়ান্টিটি পাওয়ার জন্য কনফার্মেশন হচ্ছে আপনার এ বি ওপেন ইন্টারভেলে ফাংশনটা এট দ্য সেম টাইম কন্টিনিউয়াস হতেই হবে, তার সাথে ডিফারেন্সিয়েবল হতে হবে। আচ্ছা, সো এই কেসটা যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমি আর একটু এক্সপ্লেন করার ট্রাই করবো, আদারওয়াইজ আমরা এক্সাম্পলে চলে যাব।
আচ্ছা স্যার, সি পয়েন্টে তো একাধিক টেনজেন্ট থাকতে পারে, তাই না? সি তো আমরা পয়েন্টে না। জাস্ট ওই ওকে, if a function is differentiable at a particular point, that means ওই পয়েন্টে আপনি একটাই ট্যানজেন্ট পাবেন, রাইট স্যার? যদি ডিফারেন্সিয়েবল বলি, ডিফারেন্সিয়েবল আমরা কখন বলি? যখন একটা পয়েন্টে আমি তার একটা ট্যানজেন্ট ড্র করতে পারি, তখনই আমরা বেসিক্যালি ওই পয়েন্টে ফাংশনকে ডিফারেন্সিয়েবল বলি। সো এট দ্য সেম টাইম যদি আমরা দুইটা ট্যানজেন্ট ড্র করতে পারি, কোন দ্যাট মিনস দুইটা ট্যানজেন্ট বলতে আমি আসলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এন্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভকে ডিফারেন্ট বলি, তখন কিন্তু ওই পয়েন্টে ফাংশনকে আর ডিফারেন্সিয়েবল বলি না। দিস ইজ দ্য সিনারিও যে আমরা এখানে যে থার্ড ফাংশন নিয়ে কথা বললাম, এই ফাংশনটা এই পার্টিকুলার পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল। সো কেন নট ডিফারেন্সিয়েবল আমি বলি যে এই ডি পয়েন্টে এই ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল বিকজ অফ, আপনি যদি তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করেন, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এই গ্রাফটাকে ফলো করবে, এন্ড এই গ্রাফটাকে ফলো করতে যে তার ট্যানজেন্ট হবে এই পয়েন্টে দেখতে অনেকটা এমন একটা ট্যানজেন্ট। বাট যদি আপনি রাইট হ্যান্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করেন, তখন গ্রাফটা এই রাইট সাইডকে ফলো করবে, এন্ড রাইট সাইডের জন্য তার গ্রাফের ট্যানজেন্ট হবে অনেকটা এমন। সো এখন দুইটা ট্যানজেন্ট যদি এট দিস পার্টিকুলার পয়েন্টে যেহেতু সেম হয়নি, অতএব এই পয়েন্টে আমরা ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল বলবো না। এন্ড এই জন্য আমরা জেনারেলি বলি যে যখন কোনো একটা গ্রাফে এরকম কর্নার পয়েন্ট তৈরি হয়ে যাবে, তখন এই কর্নার পয়েন্টে ফাংশন নট ডিফারেন্সিয়েবল। ইজ ইট ক্লিয়ার স্যার? স্যার তাহলে যেসব ফাংশন Yes, গুলো sir. আমরা যদি ডিরেক্ট প্রুফ করতে পারি যেটা ডিফারেন্সিয়েবল না, তখন তো এই থিওরামটা মানবে না, তাই না রাইট, স্যার? এই জন্য হাইপোথিসিসটা ট্রু হইতে হবে যে প্রথমে ফাংশন মাস্ট বি কন্টিনিউয়াস এন্ড ক্লোজড ইন্টারভ্যাল এ বি, ফাংশন মাস্ট বি ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভ্যাল এ বি, এন্ড ফাংশনাল ভ্যালু এফ অফ এ এফ অফ বি ইকুয়াল না হইতে হবে। বেসিক্যালি ইকুয়াল না হলে সেটাকে আমরা মিন ভ্যালু থিওরাম বলি, যদি ইকুয়াল হয় তখন আমরা তাকে রোলস থিওরাম বলি। সো এই জন্য আপাতত আমরা আনইকুয়াল এফ অফ এ ইজ নট ইকুয়াল টু এফ অফ বি, এটাকেও আমাদের একটা হাইপোথিসিস করে ধরে নিয়েছি। সো এই হাইপোথিসিসের কোনো একটা যদি ভায়োলেট করে স্পেসিফিক্যালি এক এবং দুই এর মধ্যে, তাহলে কিন্তু আমরা সি পাওয়ার যে কনফার্মেশন, সেই কনফার্মেশনটা আসলে আমরা ব্রেক করে যাব, আমরা সেই কনফার্মেশনটা আর পাবো না। ওকে, সো আমরা একটা এক্সাম্পল নিয়ে আসি যে কোন একটা ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব ডিভাইডেড বাই 4 প্লাস 1. So question is verify all hypotheses of mean value theorem if all hypotheses are satisfied, then find the value or values of C for which f prime of C, ওকে এখানে ইন্টারভালটা দেওয়া থাকতে হবে, সো আমি ইন্টারভাল দিয়ে দিচ্ছি 0 to 2, this is 0 to 2. So f prime of C is f of 2 minus f of 0 divided by 2 minus 0. সো বেসিক্যালি আপনাদের এক্সাম কোশ্চেনে এইটুকু বলা থাকে না। সো আপনাদেরকে বলা হয় যে ভেরিফাই অল দ্য হাইপোথিসিস অফ মিন ভ্যালু থিওরাম, ইফ অল হাইপোথিসিস আর স্যাটিসফাইড দেন ফাইন্ড দ্য ভ্যালুজ অফ সি। সো সি বলতেই বোঝায় যে ওই কোয়ান্টিটি যেখানে যেই পয়েন্টগুলোতে এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু বা কর্নার পয়েন্ট বা বাউন্ডারি পয়েন্টের কানেক্টিং লাইনের স্লোপের প্যারালাল। সো এখন আমাকে সবগুলো হাইপোথিসিস প্রুফ করতে বলা হচ্ছে প্রথমে। সো আমরা জানি যে এক নম্বর হাইপোথিসিস, এক নম্বর হাইপোথিসিস হচ্ছে ফাংশন কন্টিনিউয়াস কিনা, continuity on given closed interval 0 to 2. সো এখন একটা ইন্টারভ্যালে ফাংশন কন্টিনিউয়াস কিনা এটা চেক করা কিন্তু একটু লেন্দি প্রসেস। প্রসেসটা কেমন? প্রথমে আমরা বলছিলাম যে ওপেন ইন্টারভ্যালের জন্য চেক করতে হয়, দেন বাউন্ডারি পয়েন্ট গুলোর জন্য তার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করতে হয়,
দেন আমরা বলি যে একটা ফাংশন একটা ইন্টারভেলে কন্টিনিউয়াস। বাট এই কেসে আমরা আপনাদেরকে একটু শর্টকাট ইউজ করতে বলবো, যে শর্টকাটটা হচ্ছে এমন, গিভেন ফাংশন হচ্ছে পলিনোমিয়াল, ওকে। সো এইখানে আমরা যে ফাংশনটা পিক করলাম, ফাংশন ইজ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/4 এক্স কিউব প্লাস 1। সো এইটা হচ্ছে আমাদের একটা পলিনোমিয়াল ফাংশন। সো যদি কখনো একটা পলিনোমিয়াল ফাংশন আমরা পাই, সো পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে একটা ওয়েল এস্টাবলিশ থিওরাম হচ্ছে পলিনোমিয়াল ফাংশন ইনফাইনাইট টাইমস ডিফারেন্সিয়েবল এন্ড পলিনোমিয়াল ফাংশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কন্টিনিউয়াস। সো যখন আপনাকে এরকম পলিনোমিয়াল ফাংশন দেওয়া থাকবে, তখন আপনাকে এই হাইপোথিসিস গুলোকে চেক করতে হবে না, আপনাকে হাইপোথিসিস গুলোকে বলতে হবে সিন্স ফাংশন ইজ পলিনোমিয়াল then this function is continuous on minus infinity to plus infinity and also differentiable on minus infinity to plus infinity. সো খালি আপনাকে এই স্টেটমেন্টটা ইউজ করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে স্যার পলিনোমিয়াল ফাংশন কোনগুলো, এই নিয়ে যদি আপনাদের কারো কোশ্চেন থাকে তাহলে আমরা আগে পলিনোমিয়াল ফাংশনের কনসেপ্টটাকে ক্লিয়ার করে আসি। সো polynomial of degree n in x is equal to basically summation of I 0 to n ai x to the power I। সো যেখানে ai কোয়ান্টিটি গুলো এনি রিয়েল কোয়ান্টিটি হতে পারে অথবা কমপ্লেক্স হতে পারে, এন্ড কন্ডিশন ইজ an মাস্ট নট বি 0। সো এখন এই সামেশনটা বেসিক্যালি কি মিন করে, যদি আমরা স্পেসিফিক n এর জন্য ক্যালকুলেট করে দেখি, যে ওকে লেটস সে n is 2, so p2 of x is summation of I 0 to 2 ai x to the power I। সো বেসিক্যালি এটা একটা সামেশন সাইন, যেখানে আমরা i এর জায়গায় প্রথমে একবার 0 ইনপুট করব, দেন প্লাস সাইন, দেন 1 ইনপুট করব, দেন अगेन প্লাস সাইন, এন্ড 2 ইনপুট করব, এই আপার লিমিট পর্যন্ত আমরা আসলে কন্টিনিউ করব। সো দ্যাট মিন্স প্রথমে আমরা যদি 0 ইনপুট করি, দিস ইজ a0 টাইমস x টু দি পাওয়ার 0 প্লাস a1 টাইমস x টু দি পাওয়ার 1 প্লাস a2 টাইমস x স্কয়ার, যেটাকে আমরা হায়ার অর্ডারে যদি অ্যারেঞ্জ করে লিখি a2 x স্কয়ার প্লাস a1 x প্লাস a নট। সো এখন এই a1 a2 a1 a2 এবং a নট যদি আমরা স্পেসিফিক কিছু চয়েস নেই, ওকে লেটস সে a নট ইজ 5, a2 ইজ a1 ইজ 2 and a2 is 1। সো তাহলে আমাদের এই পলিনোমিয়ালটা দেখতে কেমন হবে, অনেকটা x স্কয়ার প্লাস 2x প্লাস 5। সো তাহলে আপনি পলিনোমিয়াল চেনার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার এক্স এর পাওয়ার হয়তো 0 হইতে হবে, না হয় কোনো একটা পজিটিভ ইন্টিজার কোয়ান্টিটি হইতে হবে। যদি আপনাকে কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেওয়া থাকে যে এক্সপ্রেশনে এক্স এর পাওয়ার সামথিং পজিটিভ ইন্টিজার অর 0, দেন আপনি ওই ফাংশনটাকে একটা পলিনোমিয়াল ফাংশন বলতে পারবেন। এন্ড পলিনোমিয়ালের ডিগ্রি যদি বলা হয় যে ডিগ্রিটা কত, তখন ওই এক্সপ্রেশনের যে ম্যাক্সিমাম পাওয়ার অফ এক্স, সেই ম্যাক্সিমাম পাওয়ারটাকে আমরা সেই পলিনোমিয়ালের ডিগ্রি বলি। সো আমরা এখানে যে এক্সাম্পলটা সেট করলাম, এই এক্সাম্পলটাতেও একটা পলিনোমিয়াল, বিকজ অফ এটা দেখতে আমরা এই ফরম্যাটের সাথে কম্পেয়ার করে লিখতে পারবো যে তাহলে পলিনোমিয়াল অফ ডিগ্রি 3 দেখতে কেমন হবে, a3x³ প্লাস a2x² a1x প্লাস a0। সো বেসিক্যালি এই পলিনোমিয়ালের জন্য আমাদের a3 এর কোয়ান্টিটি ইজ 1/4 and a2 quantity is 0, a1 quantity is 0 and a0 quantity is 1। So that's why এইটাও আমাদের একটা পলিনোমিয়াল। এন্ড অলসো সব থেকে ইজিয়েস্ট ওয়েতে আমরা বললাম যে আপনি ডিসাইড করতে পারবেন যে এটা পলিনোমিয়াল কিনা, সেই ডিসিশন হচ্ছে আপনার যেই এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটাতে এক্স এর পাওয়ার সামথিং পজিটিভ কিনা। সো দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এটা একটা পলিনোমিয়াল, x³ প্লাস 3 এটাও একটা পলিনোমিয়াল, অনলি 3 জাস্ট একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, সেটাও কিন্তু একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 0। সো এই পলিনোমিয়াল হচ্ছে x³ প্লাস 3, দিস ইজ পলিনোমিয়াল অফ ডিগ্রি 3, x² প্লাস 5x প্লাস 6 এটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, and only constant quantity যদি আমরা বলি 3,
এইটা হচ্ছে পলিনোমিয়াল অফ ডিগ্রি 0। কারণ এটাকে আপনি এভাবে লিখতে পারেন 3 × x⁻0। দ্যাট মিনস এখানে এক্স আছে বাট এক্স এর পাওয়ারটা হচ্ছে 0। সো 0 থেকে যে কোনো পজিটিভ কোয়ান্টিটি যদি আপনি পাওয়ার আকারে কোনো এক্সপ্রেশনে পান এক্স এর বা যে কোনো ভেরিয়েবলের, তাহলে আপনি সেটাকে পলিনোমিয়াল অফ ডিগ্রি ওই ভেরিয়েবলের একটা পলিনোমিয়াল ইকুয়েশন বলতে পারবেন। সো আমরা কেন পলিনোমিয়াল নিয়ে এত কথা বলছি? বিকজ অফ পলিনোমিয়াল যদি একটা ফাংশন হয়, পলিনোমিয়াল in x is continuous and differentiable on -infinity to +infinity. সো বেসিক্যালি আপনাকে যখন কোনো ফাংশন সেট করা হবে এখানে, বা আমরা যখন রোলস থিওরাম বা মিন ভ্যালু থিওরাম নিয়ে কোনো এক্সাম্পল আপনাদেরকে বলবো বা কোশ্চেন দেওয়া হবে, তখন এই কন্টিনিউটি চেক করা কিন্তু, শুধু কন্টিনিউটি চেক করা একটা বিশাল ক্যালকুলেশন, ডিফারেন্সিয়াবিলিটি চেক করা একটা বিশাল ক্যালকুলেশন। সো দ্যাটস ওয়াই আমরা বলি যে কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়াবিলিটির ক্ষেত্রে আমরা ফাংশনটা সেট করি একটা পলিনোমিয়াল ফাংশন। সো পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে তাহলে আপনি খুব ইজিলি বলবেন যে ওকে, সিন্স ফাংশন ইজ পলিনোমিয়াল, সো আপনি লিখবেন যে সিন্স f of x equal to let's say for this function 1/4 x cube plus 1 is a polynomial function polynomial function so this f of x is continuous and differentiable on -infinity to infinity. So definitely holds continuity and differentiability okay, holds continuity and differentiability for given interval. So for given interval, এইখানকার ইন্টারভেলটা ছিল 0 থেকে 2। সো যেহেতু ফাংশনটা পলিনোমিয়াল, এই ফাংশনটা বেসিক্যালি -ইনফিনিটি থেকে ইনফিনিটিতে কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল। সো আপনি বলবেন যে আসলে এই ফাংশনটা, সো -ইনফিনিটি থেকে ইনফিনিটি যেহেতু কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল, সো ডেফিনেটলি given 0 to 2 ইন্টারভেলে ফাংশনটা অলসো কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল। সো ইউজুয়ালি আপনাদের পরীক্ষায় এই পলিনোমিয়াল ফাংশন থাকবে, বাট পলিনোমিয়াল থেকে যদি ডিফারেন্ট সিনারিও থাকতো তাহলে কিন্তু কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটির জন্য আপনাকে আলাদাভাবে ট্রাই করা লাগতো। And also sin cos ফাংশনের জন্য this is also true because of sin cos also continuous and differentiable from for minus on -infinity to +infinity. I'm sorry. সো এখন আপনার এই 1 নাম্বার এবং 2 নাম্বার হাইপোথিসিস কিন্তু সে ট্রু প্রুফ করে ফেললাম আমরা এর মধ্যে। সো আপনাকে থার্ড হাইপোথিসিসটা দেখতে হচ্ছে যে f of a কোয়ান্টিটিটা কত। So in this case our f of a is 0, sorry a is 0, so f of a is 1/4 times 0 cube plus 1, so which is 1, and f of 2 is 2 cube divided by 4 plus 1, so which is 3. So this is also clear that f of 0 is not equal to f of 2. So আমাদের এই তিনটা হাইপোথিসিসই এই পলিনোমিয়াল ফাংশনের জন্য ট্রু। সো আমরা এখন কনফার্মেশন পাচ্ছি যে 0 to 2 এর মধ্যে আমরা অ্যাটলিস্ট একটা সি কোয়ান্টিটি পাবো যেই পয়েন্টের স্লোপের ভ্যালু 0 এবং 2 এর ফাংশনাল ভ্যালুকে কানেক্ট করে যদি আমরা কোনো লাইন ড্র করি সেই লাইনের প্যারালাল হবে। সো আপনি সেই কনফার্মেশন যেহেতু তিনটা হাইপোথিসিসই ট্রু,
So since all three hypotheses, স্যার ফার্স্ট দুইটা কিভাবে ট্রু হয়েছে একটু আরেকবার বলবেন? ওকে, সো আমরা বলছিলাম যে যদি গিভেন ফাংশনটা পলিনোমিয়াল হয়, ওকে, সো এখানে দেখেন f of x is equal to 1/4 x cube plus 1, সো এইটা কি পলিনোমিয়াল কিনা। সো আমরা বলছিলাম একটা ফাংশন পলিনোমিয়াল ইন x, যদি x এর পলিনোমিয়াল হয় তাহলে x এর পাওয়ারটা হইতে হবে সামথিং পজিটিভ ইন্টিজার অর জিরো। সো আপনি এখানে দেখেন ফাংশন হচ্ছে 1/4 x কিউব প্লাস 1, সো দ্যাট মিনস এখানে x এর পাওয়ার আছে 3 এন্ড x এর কোনো ফ্র্যাকশনাল পাওয়ার নাই, অন্য কোনো পাওয়ার নাই। সো এইটা একটা একটা পলিনোমিয়াল ফাংশন। সো আমরা এখানে একটা থিওরাম ইউজ করছি যে ইফ আ ফাংশন ইজ পলিনোমিয়াল টাইপ then that function must be continuous and differentiable on minus infinity to plus infinity. Is it clear, sir? যে আমরা বেসিক্যালি একটা একটা অন্য একটা থিওরামকে এখানে কল করে নিয়ে আসছি যে যেহেতু ফাংশন ইজ পলিনোমিয়াল টাইপ, সো এই পলিনোমিয়ালটা যে কোনো পলিনোমিয়াল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল। আদারওয়াইজ যদি আপনি কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিয়েবিলিটি আলাদা আলাদা করে চেক করতে যান তাহলে কিন্তু এই ম্যাথস এর লেন্থ অনেক বড় হবে। সো আমরা আপনাদের এক্সামে যে কোশ্চেনটা সেট করি সেটা আমাদের টার্গেটই থাকে যে কোনো একটা পলিনোমিয়াল টাইপ কোশ্চেন সেট করা, অথবা এমন এমন ফাংশন যেটা কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়াবিলিটি বাই ডিফল্ট ট্রু। সো এই জন্য সব থেকে ইজিয়েস্ট চয়েস হচ্ছে আপনাকে পলিনোমিয়াল ফাংশন পিক করা। এন্ড যদি পলিনোমিয়াল ফাংশন দেওয়া থাকে তাহলে আপনি বলবেন যে পলিনোমিয়াল ফাংশনের জন্য ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল। যিনি কোশ্চেন করলেন আপনি বুঝছেন কিনা স্যার? ইয়েস স্যার স্যার। এই কোশ্চেনটা আরেকবার দেখানো যাবে একটু, এটাতে অ্যান্সার। বুঝিনি স্যার। স্যার কোশ্চেনটা একটু দেখানো যাবে আরেকবার, এটাতে ওয়ানের হ্যাঁ, অ্যান্সার। sure. Okay. So this is the question for f of x is equal to x cube divided by 4 plus 1 and interval is 0 to 2. Verify all hypotheses of mean value theorem. If all hypotheses are satisfied, then find the values of C. And the values of C means for which a prime of C is equal to f of b minus f of a divided by b minus a. In this case, our a quantity is 0 and b quantity is 2. Okay. স্যার আপনি কি বলছিলেন যে কি এক্স এর পাওয়ার কি হলে আমরা বুঝবো এটা পলিনোমিয়াল? আচ্ছা, পলিনোমিয়াল বলার জন্য আমরা বলছিলাম যে পলিনোমিয়ালের পাওয়ার মাস্ট বি, পলিনোমিয়ালে ভেরিয়েবলের পাওয়ার মাস্ট বি সামথিং পজিটিভ ইন্টিজার নাম্বার। দ্যাট মিনস এক্স এর পাওয়ার হতে পারবে কারা কারা আমি বলে দিচ্ছি এখানে, যে এক্স এর পাওয়ারে যারা আসতে পারবে সেই কোয়ান্টিটি হতে হবে 0, 1, 2, 3, 4, কোনো ফাইনাইট ইন্টিজার কোয়ান্টিটি। কোনো ফাইনাইট ইন্টিজার কোয়ান্টিটি যদি আপনার এখানে এক্স এর পাওয়ার থাকে তাহলে সেটাকে আপনি পলিনোমিয়াল বলবেন। সো আমরা এক্সাম্পলে কি বললাম যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স স্কোয়ার প্লাস 3, দিস ইজ আ পলিনোমিয়াল। বাট এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার -1 প্লাস 2, দিস ইজ নট এ পলিনোমিয়াল বিকজ অফ এখানে এক্স এর একটা টার্মের পাওয়ার -1 চলে আসছে। অথবা আমরা যদি এভাবেও বলি যে x to the power 2 divided by 3 plus x to the power 5 plus 3x, this is also not a polynomial because of এখানে একটা টার্ম চলে আসছে যেখানে x এর পাওয়ার সামথিং ফ্র্যাকশনাল কোয়ান্টিটি 2 divided by 3। অনলি যখন x এর পাওয়ার পজিটিভ ইন্টিজার এন্ড জিরো থাকবে তখনই আমরা, এবং সেই কোয়ান্টিটিটা ফাইনাইট হবে, কোনো একটা 1, 2, 3, 4, 5 and 100 এরকম থাকবে, তখনই আমরা ওই এক্সপ্রেশনের ফাংশনটাকে আমরা বেসিক্যালি পলিনোমিয়াল ফাংশন বলবো। ইজ ইট ক্লিয়ার নাও স্যার? ইয়েস স্যার। ওকে, নাইস। সো এই পলিনোমিয়াল ফাংশন যখন গিভেন থাকবে তার জন্য বাই ডিফল্ট এটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। সো আমরা সেই কথাটুকুকে বারবার বলার ট্রাই করছিলাম। সো সিন্স all three hypotheses are true, so there must be some C from this interval 0 to 2 such that f prime of C is equal to f of 2 minus f of 0
ডিভাইডেড বাই 2 মাইনাস 0। সো এখন এই ইকুয়েশনটাকে যদি আপনি সলভ করেন তাহলে সি এর একটা কোয়ান্টিটি পাবেন। ওকে, সো তাহলে এই ইকুয়েশনটা আমরা সলভ করার ট্রাই করি। সো উই হ্যাভ এফ অফ এক্স ইজ 1/4 x cube plus 1. So one time differentiation of this function is 3 divided by 4x square. So f prime of c is 3 divided by 4c square. Okay. So আমরা এখন f prime of c এর জায়গায় রিপ্লেস করতে পারবো। This is 3 divided by 4 times c square equal to আমাদের f of 2 কোয়ান্টিটি ছিল কত, আমরা আগে এটা ক্যালকুলেট করছিলাম। So আমাদের f of 2 quantity is 3. So our f of 2 quantity is 3 and f of 0 quantity is 1. So f of 2 is 3 and f of 0 is 1 divided by 2 minus 0, which means only 2. So 2 divided by 2 is equal to 1. So 3x square is equal to 4. Sorry, 3c square is equal to 4. So c square is equal to 4 divided by 3. So c is equal to plus minus 2 divided by root 3. So আপনি বেসিক্যালি c এর দুইটা কোয়ান্টিটি পেলেন, একটা কোয়ান্টিটি হলো প্লাস 2 ডিভাইডেড বাই রুট 3। এই 2 ডিভাইডেড বাই রুট 3 এই কোয়ান্টিটিটা কিন্তু 0 এবং 2 এর মধ্যে একটা কোয়ান্টিটি। সো এই 2 ডিভাইডেড বাই রুট 3 যদি অ্যাপ্রক্সিমেট কোয়ান্টিটি আপনারা ক্যালকুলেট করতে চান, এই কোয়ান্টিটিটা কত? 2 ডিভাইডেড বাই রুট 3, 2 ডিভাইডেড বাই রুট 3 আসবে তো 2 ডিভাইডেড বাই রুট 3 এই কোয়ান্টিটিটা অ্যাপ্রক্সিমেটলি 1.154। সো এই যে 1.154 এই কোয়ান্টিটি কি 0 to 2 এর মধ্যের কোনো কোয়ান্টিটি? Yes, sir. ওকে, সো আমি সেই সি এর সেকেন্ড কোয়ান্টিটিটা পাই নেগেটিভ 2 ডিভাইডেড বাই রুট 3। সো এইটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু নেগেটিভ 1.154, which is not belongs to our interval 0 to 2. সো এখন এইটা যদি আমাদের ইন্টারভ্যালে নাও থাকে প্রবলেম নেই, আমাদের অ্যাটলিস্ট একটা সি কোয়ান্টিটি পাওয়ার কন্ডিশন ছিল। সো দ্যাট ওয়ান কোয়ান্টিটি ইজ দিস ওয়ান, সি ইজ ইকুয়াল টু প্লাস 2 ডিভাইডেড বাই রুট 3। সো আপনাকে যদি এই কোশ্চেনটা সেট করা হয় তাহলে তার জন্য বলবেন যে দেয়ার হ্যাজ অ্যাটলিস্ট exactly one c, not at least, এখানে exactly one c for which this equation is true. So c is equal to plus 2 divided by root 3, এইটাই হচ্ছে আমাদের এই ফাংশনের জন্য c এর কোয়ান্টিটি, যে পয়েন্টে ফাংশনের স্লোপ এবং তার বাউন্ডারি কানেক্টিং লাইনের স্লোপ সমান হয়ে যাবে। সো আমি এর গ্রাফটা এখানে একটু ড্র করে রাখলাম, যদিও গ্রাফটা দেখতে একটু এক্স অ্যাক্সিস বরাবর একটা স্ট্রেসড হয়ে গেছে। আমরা এই কন্ট্রোলটাকে একটু নিউট্রালাইজ করার ট্রাই করি। 4 2 নেগেটিভ 4, ওকে ফাইন। সো এখানে দেখেন আমি এই গ্রাফটা, এই যে নীল যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এই গ্রাফটা হচ্ছে আমাদের মেইন ফাংশনের গ্রাফ। সো তার কানেক্টিং দুইটা লাইনের যে এন্ড পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে 0,1 and 2,3। এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে যদি আপনি তার স্লোপ ক্যালকুলেট করেন তাহলে স্লোপের ভ্যালু আসে 1, এন্ড এইখানকার এই পয়েন্টও আপনার কার্ভের স্লোপের ভ্যালু 1। সো এই যে দেখেন কার্ভের স্লোপের ভ্যালু 1, সেখানে আমাদের সি কোয়ান্টিটি ইজ কাইন্ড অফ 1.145 সামথিং। সো যেটা আমরা ক্যালকুলেট করে দেখালাম যে দিস সি কোয়ান্টিটি ইজ বিলংস টু আওয়ার 0 to 2 ইন্টারভ্যাল। সো স্যার এটা কি ক্লিয়ার আপনাদের কাছে যে আসলে মিন ভ্যালু থিওরাম দিয়ে আমরা কি বুঝি? জি স্যার, ওকে মোটামুটি। ওকে, সো আপনার এই গ্রিন কার্ভটা হচ্ছে আমাদের এফ অফ এক্স ফাংশনের গ্রাফ, এন্ড আমাদের লোয়ার এন্ড পয়েন্ট ইজ 0 এন্ড আপার এন্ড পয়েন্ট ইজ 2। সো এই 0 এবং 1
দ্যাট মিনস একটা পয়েন্ট 0 আর একটা পয়েন্ট হচ্ছে 2,3, এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে আমরা যে রেড লাইনটা পেলাম তার স্লোপ হচ্ছে 1। এন্ড আমরা দেখতেছি রেড লাইনের যে স্লোপ সেটা এই ব্লু লাইনের একটা পয়েন্টে সেই স্লোপটা প্যারালাল আছে, সেই পয়েন্ট হচ্ছে 1,1.55 সামথিং। সো এই যে কনফার্মেশন, এই কনফার্মেশনটা পাওয়ার জন্য আমাদের ফাংশন কন্টিনিউয়াস হতে হয় এন্ড ফাংশন ডিফারেন্সিয়েবল হতে হয়। সো যদি কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবলের কোনো একটা সিনারিও ব্রেক করে, তখন কিন্তু আমরা বলবো যে দেয়ার ইজ নো গ্যারান্টি যে আমরা ওই ইন্টারভেলের মধ্যে একটা সি কোয়ান্টিটি পাবো। দেয়ার ইজ নো গ্যারান্টি, এইখানেও কিন্তু একটা টুইস্ট আছে যে তার মানে কি স্যার, নট ডিফারেন্সিয়েবল হওয়ার পরেও কি সি থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে, বাট নট গ্রান্টেড যে ওইখানে সি থাকবেই, একটা কোয়ান্টিটি থাকবেই। স্যার তো ইয়েস, সো যারা এই পর্যন্ত নট ডিফারেন্সিয়েবল হওয়ার ক্ষেত্রেও যে আপনার নট গ্রান্টেড যে থাকতেও পারে, তাদের জন্য আমি এখানে একটা গ্রাফ ড্র করে দেখাচ্ছি। ওকে, দেখেন এ থেকে বি এর মধ্যে আমাদের একটা পার্টিকুলার পয়েন্টে ফাংশন নট ডিফারেন্সিয়েবল হওয়ার পরেও এখানে কিন্তু একটা সি কোয়ান্টিটি আছে, যেখানে ফাংশনের স্লোপের ভ্যালু আমাদের এ বি এর কানেক্টিং লাইনের স্লোপের ভ্যালু প্যারালাল। সো বেসিক্যালি হ্যাঁ, পসিবল। সো গ্যারান্টিটা নাই, যদি আপনাকে একদমই 100% গ্যারান্টিটা পেতে হয় তাহলে ফাংশন মাস্ট বি কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল হতে হবে। বাট যদি ফাংশন নট ডিফারেন্সিয়েবল হয় তাহলে দিস ইজ নট গ্রান্টেড যে আমরা সি এর ভ্যালুটা পাবো। হ্যাঁ, মেবি পেতে পারি, আবার নাও পেতে পারি। ওকে, কেউ জানি একটা কোশ্চেন করতে চাই? স্যার আপনি বলেছিলেন যে হচ্ছে কোশ্চেনে নর্মালি পলিনোমিয়ালি আসে, তাহলে স্যার রাইট। আমাদের তো আর আলাদা করে চেক করতে হচ্ছে না স্যার। সো আপনাকে এইটুকু বলতে হবে যে the given function is polynomial and polynomial function is always continuous and differentiable from -infinity to +infinity. সো এই যে লেখাটা, এটুকুই আপনার কনফার্মেশন যে আপনি হাইপোথিসিসটাকে একটা থিওরামের থ্রুতে প্রুফ করলেন। কারণ এটা একটা ওয়েল নোন এস্টাবলিশ থিওরাম যে polynomial always continuous and differentiable. রাইট স্যার? ইয়েস স্যার। ওকে, ফাইন। সো এই হচ্ছে আমাদের মিন ভ্যালু থিওরামের টাইপ। এন্ড মিন ভ্যালু থিওরাম থেকে আপনারা যদি কোশ্চেন আসে তাহলে এইভাবে আপনাদেরকে অ্যান্সার করতে হবে। এন্ড আরো একটা থিওরাম হচ্ছে রোলস থিওরাম। সো রোলস থিওরামটা আসলে নাথিং ডিফারেন্ট, এটা মিন ভ্যালু থিওরামেরই একটা স্পেশাল কেস। সো স্যার আমরা রোলস, যে লাস্টের দিকে তিনটা ইয়েস, তিনটা আমরা যে প্রুফ করলাম, প্রুফ করার পরে যে আপনি আবার এফ সি দিয়ে যে এফ প্রাইম সি বের করছেন, এটা কি জরুরি বের করা? মানে সি দিয়ে যে আপনি পরে সি এর দুইটা মান আলাদা করে বের করছিলেন, এই জায়গাটায়। হ্যাঁ, এইটুকুর ক্যালকুলেশনে আমাদেরকে যে আপনি কোশ্চেনটা যদি দেখেন কোশ্চেনে কিন্তু ডিরেকশন দেওয়া ছিল যে আপনাকে ক্যালকুলেট করতে হবে। এই যে এইখানে কোশ্চেন ইজ দিস: verify all hypotheses of mean value theorem. If all hypotheses are satisfied, then find the values of C. So আপনাকে সি পাওয়ার জন্য তো এই ইকুয়েশনটাকে সলভ করতে হচ্ছে স্যার। সো এই ইকুয়েশনটা সলভ করে আপনি সি এর কোয়ান্টিটি গুলো ক্যালকুলেট করবেন, এন্ড সি এর যেই কটা কোয়ান্টিটি এই 0 to 2 ইন্টারভেলের মধ্যে থাকবে সেই কোয়ান্টিটি গুলোই বেসিক্যালি আপনার সি কোয়ান্টিটি। সো আপনাকে এই কোয়ান্টিটি ক্যালকুলেট করার জন্য তো এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে এই স্টেপটাতে ইকুয়েশনটাকে সলভ করছিলাম, যে এইটুকু সেকশনে স্যার বেসিক্যালি আমরা সেই ইকুয়েশনটাকে সলভ করছি। ইয়েস স্যার মেন ভ্যালু থিওরেম দিলে কি স্যার মাস্ট ইন্টারভেল দিবে? মাস্ট? হ্যাঁ, রাইট, ইন্টারভেল দেওয়া থাকবে। হ্যাঁ, যদি আপনাকে ইন্টারভেল বলে দিতে হবে, না হয় ইন্টারভেল যদি না বলে দেয় তাহলে মানে বেসিক্যালি ইন্টারভেল একদমই বলা থাকবে, দিস ইজ ফর শিওর। বাট যদি ইন্টারভেল না দেওয়া থাকে, যদি বলে যে যে কোনো একটা ইন্টারভেলের জন্য আপনি চেক করেন, তাহলে আপনার পছন্দ মতো যে কোনো একটা ইন্টারভেল নিয়ে চেক করতে পারবেন। এন্ড বাট এই ইন্টারভেল দেয়া থাকবে স্যার? হ্যাঁ, আমি জানি যে অলওয়েজ একটা ইন্টারভেল দেয়া থাকবে, বাট যদি আপনাকে কখনো বলে যে স্যার ইন্টারভেল নাই, আপনি যে কোনো একটা ইন্টারভেলের জন্য চেক করেন। সো আমরা তো এইটুকু কনফার্মেশন জানি যে যেহেতু ফাংশন গিভেন ফাংশন ইজ পলিনোমিয়াল, সো আপনি যে কোনো দুইটা পয়েন্ট নেবেন, সেই দুইটা পয়েন্টের জন্য আপনি অলওয়েজ অ্যাটলিস্ট একটা সি পাবেনই, দিস ইজ ফর শিওর, অলওয়েজ পাবেন। রাইট স্যার? ইয়েস স্যার। যে কোনো দুইটা পয়েন্ট নেবেন তার জন্য আপনি ইন্টারভেল পাবেন। দেন বাকিটা প্রসেস সেম অ্যাজ লাইক হ্যাঁ, রাইট, সেম প্রসেসে ক্যালকুলেশন আমাদের করতে হচ্ছে।
সো রোলস থিওরামটা আমরা বললাম যে নাথিং ডিফারেন্ট, এই রোলস থিওরামটা একদমই মিন ভ্যালু থিওরামেরই আইডেন্টিক্যাল একটা স্পেশাল কেস। সো এইখানেও হাইপোথিসিস গুলোর এক নম্বর হাইপোথিসিস হচ্ছে যে এফ অফ এক্স কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভেল এ বি, and second, a prime of x differentiable on open interval ab, and third scenario খালি আমাদের আগের মিন ভ্যালু থিওরাম থেকে ডিফারেন্ট। ইন দিস কেস f of a is equal to f of b. So basically f of a equal to যদি f of b হয়, which means the value of f of b minus f of a equal to 0. সো তাহলে আপনি দেখেন এই সি এর তাহলে ভ্যালুটা কেমন হয়ে যাবে এখন। সো দেয়ার এক্সিস্ট আ সি, সো অ্যাগেইন সেম ক্যালকুলেশন, দেয়ার এক্সিস্ট at least one c belongs to ab such that, so f prime of c is equal to, দেখেন এখানে যেহেতু f of b minus f of a equal to 0, so clearly f of b minus f of a divided by b minus a is equal to 0. সো আপনার তাহলে এখন ইকুয়েশন দেখতে হবে এ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু বেসিক্যালি 0। সো আগে যেখানে আমাদের দেখতে হইতো যে এই দুইটা এন্ড পয়েন্টের কানেক্টিং লাইনের স্লোপের ভ্যালু, সো এখন দুইটা এন্ড পয়েন্ট যেহেতু এন্ড পয়েন্টের হাইট যেহেতু সেম, এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি, সো তাহলে ওই ওই লাইনটা বেসিক্যালি এক্স অ্যাক্সিস এর প্যারালাল একটা লাইন, সো তার স্লোপ হচ্ছে 0। সো দ্যাটস ওয়াই আমাদের এখন ইকুয়েশনটা সলভ করতে হবে এফ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু 0, যেখানে সেই সকল সি কোয়ান্টিটি আমাদের ক্যালকুলেট করতে হচ্ছে। সো এই রোলস থিওরামটা বেসিক্যালি আমাদের মিন ভ্যালু থিওরামের একটা স্পেসিফিক কেস, যেখানে এফ অফ বি আর এফ অফ এ ইকুয়াল হয়ে যায়, তখন বেসিক্যালি আমাদের এফ প্রাইম অফ সি এর ভ্যালু খালি যেখানে 0 সেগুলো চেক করতে হচ্ছে। তো তাহলে এর জিওমেট্রিক গ্রাফটা যদি আমরা ড্র করে আপনাদেরকে বলি, যে কোনো একটা ফাংশন যদি নেই, তো তাহলে তার এমন হাইটের আমরা পয়েন্ট ইন্টারভাল দেয়া থাকতে হবে যে যেখানে ফাংশনের এফ অফ এ আর এবং এফ অফ বি দুইটা কোয়ান্টিটি সেম। সো এই পয়েন্টটা যদি এ হয়, এখানে যদি বি হয়, সো দিস পয়েন্ট ইজ এ কমা এফ অফ এ, and this one is b comma f of b, and function is f of x. দেখেন এই দুইটা পয়েন্টের হাইট যেহেতু সেম, এফ অফ এ and f of b, সো তাদের কানেক্টিং লাইনটা বেসিক্যালি প্যারালাল টু আওয়ার এক্স অ্যাক্সিস, and slope of this line is 0. সো এই এ থেকে বি এর মধ্যে গ্রাফের উপরে তাহলে আপনি একটা পয়েন্ট পাবেন যেই পয়েন্টের স্লোপও বেসিক্যালি 0। সো তাহলে এই 0টা আমরা কোথায় পাবো? এ বি এর মধ্যে যেখানে আমাদের আসলে ক্রিটিক্যাল পয়েন্ট আছে সেই পয়েন্টটাই পাবো। সো এই ক্রিটিক্যাল পয়েন্টটা যদি এখানে হয়, তাহলে এই পয়েন্টে ট্যানজেন্ট কোয়ান্টিটি তো আমাদের প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। সো ইফ দিস পয়েন্ট ইজ সি, সো এই পয়েন্টে এফ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু 0. সো দিস ইজ মিন ভ্যালু থিওরাম, সরি রোলস থিওরাম, যে এফ অফ এ আর এফ অফ বি যদি সমান হয়, তাহলে এফ অফ এ এফ অফ বি এর কানেক্টিং লাইনের স্লোপ 0। সো তাহলে এ থেকে বি এর মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট আমরা সি পাবো যে পয়েন্টের স্লোপের ভ্যালু 0। দিস ইজ কল্ড মিন ভ্যালু রোলস স্যার থিওরাম। আগে যেমন বলতাম যে লিস্ট ওয়ান্স, এই ক্ষেত্রে তো একটাই হবে, এখানে তো একাধিক হওয়ার চান্স নাই, তাই না? রাইট, চান্স আছে, চান্স আছে। সো আমরা সেই চান্সটুকু নিয়ে যদি কথা বলি, তাহলে দেখেন এমন যে গ্রাফটা সামথিং লাইক এমন। সো আপনাকে এখন আমি একটা পয়েন্ট বললাম এইখানে, আর একটা পয়েন্ট এইখানে, সো দ্যাট মিনস দুইটারই হাইট সেম, দিস হাইট ইজ ওকে মোর অর লেস ইকুয়াল টু দিস হাইট। আমরা ড্রয়িং এ হয়তো ভুল করতে পারি, আর একটু এই দিকের পয়েন্ট নেই, তাহলে ভুল হবে না। সো এই দুটা পয়েন্টের কানেক্টিং লাইন দিস ওয়ান, এন্ড স্লোপ অফ দিস লাইন ইজ 0। তাহলে এর প্যারালাল কিন্তু আপনি এখানেও একটা পয়েন্ট পাচ্ছেন যে পয়েন্টের স্লোপ 0, এখানেও একটা পয়েন্ট পাচ্ছেন স্লোপ 0, এখানে একটা পয়েন্ট স্লোপ 0, এখানে আরেকটা পয়েন্ট স্লোপ 0। সো দেখেন এখানে আপনি চারটা সি কোয়ান্টিটি পাইছেন, C1, C2, C3 and C4. Is it clear, sir?
ওকে, সো যিনি কোশ্চেন করলেন আপনার কাছে কি কোশ্চেনটার অ্যান্সার ক্লিয়ার কিনা? জি স্যার বুঝেছি স্যার। ওকে, ফাইন। সো তাহলে এখন আপনার যিনি একটু আগে আমাকে একটা কোশ্চেন করলেন, স্যার ইন্টারভেল কি অলওয়েজ দেওয়া থাকবে? সো এই রোলস থিওরামের ক্ষেত্রে খুবই হাই চান্সেস আছে আপনাকে ইন্টারভেল দেওয়া থাকবে না, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সো আমরা এমন একটা এক্সাম্পল বলার ট্রাই করি যেখানে আসলে আরেকবার ইন্টারভেল একটু দেওয়া। কাইন্ডলি বলা যাবে? হ্যাঁ, রোলস থিওরামটা একটু আরেকবার রিপিট করা যাবে? আমার নেট চলে হ্যাঁ, গেছিল। ওকে, শিওর। সো আমরা বলছিলাম যে যদি কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল হয় কোনো একটা এ থেকে বি তে, এন্ড এ পয়েন্টের ফাংশনের হাইট আর বি পয়েন্টের ফাংশনের হাইট ইজ সেম, দ্যাট মিনস এই পয়েন্টের কোঅর্ডিনেট ইজ a, f of a, and এই পয়েন্টের কোঅর্ডিনেট ইজ b, f of b. So condition is f of a is equal to f of b. So f of a যদি f of b এর সমান হয়, তাহলে এইরকম যদি আমাদের কোনো একটা গ্রাফ থাকে, তাহলে f of a and f of b কে যদি কানেক্ট করে আমরা লাইন ড্র করি, তাহলে এই লাইনের স্লোপ ইজ বেসিক্যালি জিরো। সো অ্যাকর্ডিং টু রোলস থিওরাম, যদি a থেকে b এর মধ্যে ফাংশন কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল হয়, তাহলে এফ অফ এ এবং এফ অফ বি ইকুয়াল হলে আমরা এই কার্ভের এ থেকে বি এর মধ্যে অ্যাটলিস্ট একটা সি পাবো যে পয়েন্টের স্লোপের ভ্যালু জিরো। সো দেখেন, এই পয়েন্টের স্লোপ জিরো, এই পয়েন্টের স্লোপ জিরো, এইখানকার কোন একটা পয়েন্টের স্লোপ জিরো। সো বেসিক্যালি অ্যাটলিস্ট একটা সি এর কথা আমরা বলছি, বাট ফর দিস ফাংশন আমরা তিনটা সি পাচ্ছি, which is more than one c, c1, c2, c3. So, according to Rolle's theorem, যে f prime of c quantity must be zero, যেখানে আমরা c এর ভ্যালু পাচ্ছি for this function three quantities c1, c2 and c3. So mean value theorem এর মতোই Rolle's theorem, যে যদি কোনো একটা ফাংশন a b ইন্টারভেলের মধ্যে কন্টিনিউয়াস হয় ক্লোজড ইন্টারভেলে and ওপেন ইন্টারভেলে ডিফারেন্সিয়েবল হয় and f of a is equal to f of b হয়, then f of a is equal to f of b means আমরা বলছিলাম যে f of b minus f of a is equal to basically zero. So f of b minus f of a যদি জিরো হয়, f of b minus f of a divided by b minus a is also zero. So আপনার তাহলে মিন ভ্যালু থিওরামের যে ইকুয়েশনটা ছিল, that equation was f prime of c is equal to f of b minus f of a divided by b minus a. But in this case f of b minus f of a যেহেতু জিরো, সো রোলস থিওরামের জন্য ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে f prime of c equal to জিরো। দ্যাট মিনস আপনাকে এই ইকুয়েশনটা সলভ করে শুধু সি এর কোয়ান্টিটি ক্যালকুলেট করলেই আপনি আপনার রিকোয়ার্ড সি ভ্যালুগুলো পেয়ে যাবেন, যে পয়েন্টের স্লোপের ভ্যালু আপনার এন্ড পয়েন্টের কানেক্টিং লাইনের স্লোপের ভ্যালুর প্যারালাল। সো আমরা বলছিলাম যেহেতু এ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু জিরো ক্যালকুলেট করতেছি, সো বেসিক্যালি এ বি এর মধ্যে আমাদের যতগুলো স্টেশনারি পয়েন্ট আছে, ক্রিটিক্যাল পয়েন্ট আছে, ক্রিটিক্যাল বললে ভুল হবে, শুধু স্টেশনারি বলতে হবে, এ বি এর মধ্যে যতগুলো স্টেশনারি পয়েন্টস আছে, সেই স্টেশনারি পয়েন্ট গুলোই জেনারেট করাটাই হলো আমাদের রোলস থিওরামের আইডিয়া। সো ইজ ইট ক্লিয়ার নাও স্যার, যিনি আপনাকে বললেন যে আপনার রিপিটেশন দরকার ছিল? ইয়েস স্যার। ওকে, সো আমরা এখন একটা এক্সাম্পল বলা ট্রাই করি যেটা রোলস থিওরাম থেকে। কোশ্চেন ইজ এক্সাম্পল, ফাইন্ড x intercepts of the function f of x is equal to x square negative 5x plus 4 and confirm that f prime of c is equal to 0 at some points between
the intercepts. সো এখানে আপনাকে কিন্তু রোলস থিওরাম বলে দেয়নি অথবা কিছুই বলেনি, আপনাকে শুধু বলা হয়েছে যে ফাইন্ড এক্স ইন্টারসেপ্ট ফর দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব নেগেটিভ 5x plus 4 and confirm that okay f prime of c is equal to 0 at some points between the intercepts. সো এখন এই ফাংশনের ক্ষেত্রে এক্স ইন্টারসেপ্ট বলতে কি বুঝি স্যার আমরা, যে এই ফাংশনটা যখন এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে সেই ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো আপনাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। সো যখন একটা ফাংশন এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে আমরা জানি তখন তার ওয়াই কোয়ান্টিটি 0, রাইট? রাইট স্যার, যখন একটা ফাংশন এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে তখন সেই কোঅর্ডিনেট গুলো দেখতে কেমন হয়, ওয়াই এর ভ্যালু সামথিং 0, এক্স ইজ সাম কোয়ান্টিটি, y এর ভ্যালু সামথিং 0, x is some quantity. So x intercepts পয়েন্ট গুলোতে y এর কোয়ান্টিটি 0. So that means আপনার যে সকল পয়েন্টে ইন্টারসেপ্ট করে সে সকল পয়েন্টে y 0, which means x squared negative 5x plus 4 equal to 0. So in this case basically y means f of x equal to 0. সো আপনাকে এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 5 এই ইকুয়েশনটা সলভ করলে যে সকল এক্স পাবেন সেই সকল এক্স এ আমাদের আসলে ফাংশনের ভ্যালু 0, দ্যাট মিন্স ওই পয়েন্ট গুলোতে আমাদের এক্স এর ভ্যালু, দ্যাট মিন্স ফাংশনটা এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে চলে যাচ্ছে। সো এক্স ইন্টারসেপ্টস বলা মানে হলো আপনাকে ওয়াই এর ভ্যালু বা এফ অফ এক্স এর ভ্যালু 0 ধরে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে ওই ফাংশনের জন্য। সো এখানে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0। সো আপনি এক্স এর ভ্যালু যদি ক্যালকুলেট করেন এক্স ইজ সামথিং মাইনাস বি প্লাস মাইনাস স্কয়ার রুট অফ বি স্কয়ার minus 4ac divided by 2a. So তাহলে x এর দুইটা কোয়ান্টিটি পাবো, so 25 minus 16 which is 9, square root of 9 is 3, so 5 plus 3 একবার আমরা পাবো, 5 minus 3 পাবো, so 5 plus 3 is 8, 8 divided by 2, so একটা কোয়ান্টিটি আসবে 4, 5 minus 3 which is 2, 2 divided by 2 which is 1. সো আমরা x এর দুইটা কোয়ান্টিটি পাবো যে এই দুইটা কোয়ান্টিটিতে ফাংশন x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে চলে যাচ্ছে। সো আপনাকে এখন বলা হয়েছে যে কনফার্ম দ্যাট a prime of c equal to 0 at some points between the intercept. সরি, সো তাহলে এই যে x অ্যাক্সিস কে ইন্টারসেপ্ট করে যাচ্ছে 1 and 4 পয়েন্ট দিয়ে, সো তাহলে ইন্টারসেপ্টের একটা পয়েন্ট হবে 1,0 আর একটা পয়েন্ট হচ্ছে 4,0। ওকে, so according to Rolle's theorem আমরা জানি যে a prime of c must be equal to 0 because of এই 0 1 পয়েন্টও ফাংশনের হাইট 0 এবং 4 পয়েন্টেও ফাংশনের হাইট 0 and এই ফাংশনটা গিভেন ফাংশনটা পলিনোমিয়াল, সো ফাংশন কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল সেটুকু তো আমাদের কনফার্মেশন আগে থেকেই আছে। So তাহলে a prime of c is equal to 0 আমাদেরকে সলভ করতে হচ্ছে। সো গিভেন f of x is x square negative 5x plus 4. So a prime of x is equal to twice x minus 5. So a prime of c is equal to twice c minus 5. So a prime of c is equal to 0, which means twice c minus 5 equal to 0. So c is equal to 5 divided by 2, which is 2.5. এখন এই 2.5 কোয়ান্টিটি আমার 1 থেকে 4 ইন্টারভ্যালের মধ্যে আছে। So c is equal to 2.5 belongs to our interval 1 to 4. 1 to 4. So according to question আপনাকে বলছিল যে a prime of c যে সকল পয়েন্টে 0 সেই পয়েন্টগুলো ক্যালকুলেট করে নিতে। সো আমরা দেখলাম যে এই 0 a prime of c 0 হচ্ছে 1 and 4 এর জন্য। সো এই 1 and 4 ইন্টারভ্যালের মধ্যে আমরা c এর ভ্যালু পাচ্ছি একটা 2.5। সো ফর দিস c 2.5 a prime of c is equal to 0, যেখানে f of x is x square minus 5x plus 4. সো এর গ্রাফটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রাফ ড্রয়িং করলে আমরা একটু গ্রাফটা বলার ট্রাই করি। ওকে, সো ফাংশন ছিল এক্স স্কয়ার
নেগেটিভ 5x প্লাস 4। সো এই যে 1 পয়েন্ট এবং 4 পয়েন্ট, এই দুইটা পয়েন্টেই আমাদের ফাংশনাল হাইট কিন্তু 0। সো যেহেতু ফাংশনের হাইট 0, সো আপনি এই প্লেসে ফাংশনের মিন রোলস থিওরামটা অ্যাপ্লাই করতে পারবেন। দ্যাট মিনস এই 1 এবং 4 এর মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টের ডিফারেন্সিয়েশনের ভ্যালু আসবে 0। সো এইখানে 2.5 পয়েন্টে তার ডিফারেন্সিয়েশনের ভ্যালু 0। দেখেন এই ফাংশনের জন্য 2.5 পয়েন্টে আমাদের একটা স্টেশনারি পয়েন্ট আছে, ক্রিটিক্যাল পয়েন্ট আছে। সো এই 1 এবং 4 এর মধ্যে আমরা একটা পয়েন্ট পেলাম যে পয়েন্টে স্লোপের কোয়ান্টিটি 1,0 এবং 4,0 এই দুটো লাইনকে কানেক্ট করলে সেই কানেক্টিং লাইনের স্লোপের সমান। দ্যাট মিনস 0 স্লোপ, এবং এই 2.5 পয়েন্টও আমাদের এই ফাংশন এফ এর স্লোপের ভ্যালু 0। সো এটাই হচ্ছে আমাদের মিন ভ্যালু রোলস থিওরাম। সো রোলস থিওরামের কোশ্চেনের ক্ষেত্রে আপনাকে হয়তো ইন্টারভ্যাল না দেওয়া থাকতে পারে, এমন ভাবে বলে দিল যে যেই সকল প্লেসে এক্স ইন্টারসেপ্ট করে ফাংশনটা। সো এক্স ইন্টারসেপ্ট করা মানে কিন্তু আপনাকে বলে দেওয়া হয়েছে যে যে সকল পয়েন্ট ইন্টারসেপ্ট করবে সেই পয়েন্টে বেসিক্যালি ওয়াই এর ভ্যালু বা এফ অফ এক্স এর ভ্যালু 0 থাকবে। সো যেহেতু বোথ লোয়ার এন্ড এবং আপার এন্ড ইন্টারভ্যালের জন্য ফাংশনাল হাইট সেম 0, সো আপনি তাহলে এখানে রোলস থিওরাম অ্যাপ্লাই করতে পারবেন। দ্যাট মিনস কনফার্মেশন পাবেন যে অ্যাটলিস্ট একটা সি পাবো যে সি তে এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু, এফ প্রাইম অফ সি এর ভ্যালু 0। সো রোলস থিওরাম এবং মিন ভ্যালু থিওরাম নিয়ে আমাদের এইটুকুই বলার ছিল। সো এই পর্যন্ত। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কাইন্ডলি কোশ্চেন গুলো বলতে থাকেন, না হয় আমাদের আসলে মিড টার্মের সিলেবাস এখানে শেষ। সো এই পর্যন্ত আপনাদের মিড টার্মের সিলেবাস থাকবে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেনের অ্যান্সার দিব। স্যার সি এর ভ্যালু যে বের করলাম এই পর্যন্তই কি রোলস থিওরাম, নাকি আমার এখানে আরো অন্য কিছু প্রমাণ করে দেখাইতে হবে? সি এর পর্যন্ত আমাদের সি এর ভ্যালুই ক্যালকুলেট করতে হবে, এন্ড খালি দেখতে হচ্ছে যে এই সি কোয়ান্টিটিটা ইন্টারভ্যালের ভেতরে নাকি বাইরে। কারণ সামটাইমস আপনার সি এর ইনসাইডের কোয়ান্টিটিও আসবে, আউটসাইডের কোয়ান্টিটিও চলে আসবে। কারণ আপনি আসলে ক্যালকুলেট করতেছেন এফ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু সি 0। সো এফ প্রাইম অফ সি তো আপনার এই ইন্টারভ্যালের বাইরের কোনো পয়েন্টও কিন্তু 0 চলে আসতে পারে। সো সেই পয়েন্টগুলোকে আপনাকে এক্সক্লুড করতে হবে, যেমনটা আমরা আগের রোলস থিওরামের এক্সাম্পলে দেখলাম। দুইটা কোয়ান্টিটি আসছিল, সি ইজ প্লাস মাইনাস 2 ডিভাইডেড বাই √3। সো আমাদের ইন্টারভ্যাল ছিল 0 থেকে 2। সো 0 থেকে 2 এর মধ্যে যে কয়টা সি খালি সেই কয়টাকে আমি আমাদের অ্যান্সারে রাখবো। সো ইন দিস কেস আমাদের একটাই সি ছিল। সো সেই দ্যাট কোয়ান্টিটি ইজ 2.5, এবং যেটা আমাদের 1 থেকে 4 ইন্টারভ্যালের মধ্যেই ছিল। সো যদি 2.5 এর সাথে 6.5ও চলে আসতো, আমরা 6.5টাকে ইগনোর করতাম, বিকজ অফ 6.5টা আমাদের 1 থেকে 4 এর যে ইন্টারভ্যাল সেই ইন্টারভ্যালের আউটসাইডের একটা কোয়ান্টিটি। সো মোর স্পেসিফিক আপনাকে যে ইন্টারভ্যাল দেওয়া থাকবে সেই ইন্টারভ্যালের মধ্যে কয়টা সি কোয়ান্টিটি আছে, এন্ড কয়টাও বলবো না, আপনাকে দেখাইতে হবে যে ওই ইন্টারভ্যালের মধ্যে অ্যাটলিস্ট একটা সি কোয়ান্টিটি আছে। সো এই যে একটা সি কোয়ান্টিটি আছে, দিস ইজ দা কনফার্মেশন যে আপনি আসলে রোলস থিওরামের অনুযায়ী এর একটা সি কোয়ান্টিটি ক্যালকুলেট করতে পারছেন। স্যার আমরা পরে যদি কিভাবে কোনো সমস্যা বুঝবো যে হয় তাহলে কি